সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। আইনের জটিল বিষয়ের সমাধান কিংবা জটিল কোনো আইনি বিষয়কে সহজ করে তুলে ধরবার জন্যই আমাদের এই প্রয়াস। দর্শক, সাধারণত বলা হয়ে থাকে 10-এর লাঠি 1-এর বোঝা, কিংবা বলা হয়ে থাকে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। একটা কাজ যত বড়ই হোক, এককভাবে করতে না পারলেও সবাই মিলে বা কয়েকজন মিলে একসাথে করার যে চেতনা, যে উদ্দেশ্য, সেটাকে কেন্দ্র করেই বাংলাদেশে সহ সারা বিশ্বেই সমবায় আন্দোলনের সূচনা হয়। সমবায় আইন কি, কেন, এর প্রয়োগটা কেমন বা এর সুবিধা অসুবিধা কি, সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল। থ্যাংক ইউ। এবং আমাদের মাঝে রয়েছেন সরকারের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন লাভলি। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। এই যে সমবায় আন্দোলন বা সমবায় ব্যাংক কিংবা সমবায়ের যে ধারণাটা, এই ধারণাটার মূল বিষয়টা কি একটু যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে সমবায় হচ্ছে একটা কনসেপ্ট, যে কনসেপ্টটি মূলত অস্ট্রেলিয়া থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোতে 1904 সালে সমবায় আন্দোলন খুব সমৃদ্ধ লাভ করে এবং সমবায় আন্দোলন জনগণের কাছে সমৃদ্ধতা পায়। পরবর্তীতে মানুষ সমবায় ভিত্তিক অর্থনীতিকে নিজেদের অর্থনীতি এবং নিজের ব্যক্তিগতভাবে স্বনির্ভরতায়নের জন্য, সামষ্টিকভাবে অর্থনৈতিক মুক্তির জন্য সমবায় আন্দোলনকে অগ্রাধিকার দিয়ে থাকে। পরবর্তী দেখা যায় যে মানুষ প্রত্যেকটা গ্রামে, সমাজে তারা সম্মিলিতভাবে অর্থনীতিকে স্বনির্ভরতায়ন করার জন্য ব্যক্তি পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এবং সাংগঠনিক পর্যায়ে এই কনসেপ্টটা খুব ভালোভাবে তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে পড়ে। প্রতি সমবায়ের কনসেপ্টটা আরও ভালোভাবে তাদের কাছে গ্রথিত হয়। সেই হিসেবে আপনি দেখবেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় দেশগুলোতে সমবায় ব্যবহৃত অর্থনীতি অনেকটা সমৃদ্ধ লাভ করেছে। আমি যদি আমাদের দেশেও যদি আমি আসি যে 1940 পরবর্তীতে এটা পাকিস্তানে এবং 71 পরবর্তীতে বাংলাদেশে সমবায় অনেক সমৃদ্ধ হয়েছে। আপনি স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের যে অর্থব্যবস্থা, মালিকানা অর্জনের যে ধাপ, এই মালিকানা অর্জনের সাংবিধানিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতিতে রাষ্ট্র সম্পদ অর্জন করতে পারে, ব্যক্তি সম্পদ অর্জন করতে পারে। ঠিক একইভাবে এই সমবায়, আমাদের সংবিধান বলছেন সেটা 13B-তে আছে যে সংবিধানে সমবায় সংগঠন তারাও লিগ্যাল পার্সন হিসেবে সম্পদ অর্জন করতে পারবে। এই যে 19 শতকের শুরুতেই এই সমবায় আন্দোলনটা এই অঞ্চলে বা এই অঞ্চলে শুরু হয়েছে, এই সমবায়, এই যে সমবায়ের মূল স্পিরিটটা অর্থাৎ মূল বৈশিষ্ট্যটা কি এবং এটা সফল কিনা বা এতদিনে কিভাবে এগিয়ে এসছে? আমি মনে করি আমাদের, বিশেষ করে আমাদের মহিলাদের, ওটা তো 1904 থেকে শুরু হলো, যেটা পাক ভারত এবং বাংলাদেশের তিনটাতে দেখা যায় আমাদের গ্রামীণ অর্থনীতি, কৃষিজীবী মহিলাদের সম্পদ খুব কম, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র যদি তারা এই সম্পদগুলোকে একজনে না ব্যয় করে কোনো একটা বড় কিছু করতে পারে না, কৃষিকাজ বলেন, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, যে কোনো ব্যাপারগুলো বলেন, বাচ্চাদের লেখাপড়া, এগুলো সব কিছু যদি আমি সমষ্টিগত একের অধিক মানুষের পুঁজিগুলো নিয়ে আমি করতে পারি, ধরো গ্রামে উন্নয়ন, আমি মনে করি মহিলা সহ অন্য যে কোনো আমাদের পুরুষ ভাইয়েরাও যে কোনো ভালো ব্যবসা, অন্য শিক্ষা, এই আমাদের ছোট মৃৎশিল্প আছে, মৎস্যজীবী আছে, তো তারপর আমাদের তাঁত শিল্প আছে, বিত্তহীন মানুষ যাদের বিত্ত একবার কম, তারা মিলিত হয়ে যদি এই সমবায়ের করতে পারে, আমার মনে হয় কনসেপ্ট তো ভালোই। আমরা এটাতে আমাদের, যেহেতু আমরা কৃষি নির্ভর দেশ বাংলাদেশ, তো আমার মনে হয় এটা সমবায় আমাদের সবচেয়ে উপকারী একটা এই কনসেপ্টটা। কিন্তু যদিও আমরা শহরের মানুষটা খুব কম বুঝি, এটা যদি আমাদের রুট লেভেলের থেকে করা যায় তাহলে খুব ভালো হয়। আর ভবিষ্যতে আমার মনে হয় রুট লেভেল থেকে আস্তে আস্তে আমাদের শহরও এটা, কারণ সমবায় হলো, আমি যেখানে আমি 1 লক্ষ টাকা দিয়ে কোনো ব্যবসা করতে পারছি না, 10 জন মানুষ যদি 10 লক্ষ, একটা ছোটোখাটো আমরা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ব্যবসা করতে পারি, তৈরি করা যায়। আমি সেই জন্য মূলত সমবায়কে সাপোর্ট করে থাকি। সেই জন্য
এই যে মানে কত ধরনের সমবায় আছে এবং এটা এই 19 শতকের শুরু থেকে এ পর্যন্ত কেমন সফলতা অর্জন প্রাথমিক করেছে? পর্যায়ে আপনি স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের যে কৃষি বিপ্লব কথা আসছিল, যে কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব চেয়েও কৃষি বিপ্লব জরুরি এ কথাটা আসছিল, তখন কৃষকদের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য কৃষি সমবায় সমিতি, এরপরে মহিলাদের জন্য মহিলা সমবায় সমিতি, এবং যাদের সম্বল ছিল তার জন্য বিত্তহীন সমবায় সমিতি, পরবর্তীতে পেশাজীবীদের জন্য পেশাজীবী সমবায় সমিতি, এবার বিভিন্ন স্তর বিন্যাসের সমবায় সমিতিগুলো ডেভেলপ করে 29 ধরনের সমবায় করার একটা আইনগত ভিত্তি তৈরি হয়েছে। 29 ধরনের 29 ধরনের আচ্ছা। 2001 সালে যে আইন করেছে সমবায় আইন 2001 এবং সমবায় বিধিমালা 2004, এই আইন অথচ এগুলো তো সাধারণ মানুষ খুব একটা জানে না। খুব একটা জানে না। হ্যাঁ, সাধারণ জনগোষ্ঠী আসলে অনেক কিছু সমবায় সম্পর্কে অনেক ধারণা নেই। এই আইনের অধীনে এবং 2003 সালে একটা সমবায় নীতিমালা হয়েছিল। এই নীতিমালার অধীনে আপনার এখন 29 ধরনের সমবায় আপনি করতে পারবেন, এবং আমাদের জনগণ গ্রামীণ পর্যায়ে বলেন, আরবান এবং সারবান সব জায়গায়, শহরে গ্রামে সব জায়গায় আপনি সমবায় করতে পারবেন। যেমন হকারদের জন্য হকার সমবায় সমিতি আছে। আপনি যে যারা টেইলারিং কাজ করে তাদের জন্য সেটা সমবায় সমিতি আছে। আচ্ছা, যারা শ্রমিক তার জন্য শ্রমিক সমবায় সমিতি আছে। এভাবে প্রত্যেকটা সেক্টরে মানুষের জন্য, পেশাজীবীদের জন্য সমবায় সমিতি আছে। সমবায় সমিতি কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে একজন নিজে নিজে কোনো কিছু করা সম্ভব না। আপনি যে বলছেন 10 মিলে করি কাজ হারে জিতি না হাইলাজ, আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই কনসেপ্টগুলো আসলে বারবার সমবায়ের মধ্যে ধ্বনিত হয়েছে। পরপর এগুলো সমবায় এইভাবে সমৃদ্ধ হয়েছে। মানুষের অর্থনৈতিক যে মুক্তি, অর্থনৈতিক মুক্তির জন্য সমবায় একটি অনিবার্য অনুষঙ্গ। এখানে আপনি দেখবেন যে সমবায়ের ভিত্তিতে কৃষি বিপ্লব হয়েছে, সমবায়ের ভিত্তিতে পশুপালন হয়েছে, সমবায়ের ভিত্তিতে বৃক্ষ রোপণ হয়েছে এবং সামাজিক বনায়ন হয়েছে, সমবায়ের ভিত্তিতে মৎস্য আহরণ হয়েছে। তার মানে প্রতিটা সেক্টরে আপনি সমৃদ্ধ হয়েছে। যেগুলো সমবায়ের ভিত্তিতে হয়েছে সবগুলো সমৃদ্ধ হয়েছে, এবং এই সমবায়ের প্রতিষ্ঠানগুলো আপনি দেখবেন এখন 200 বছর অধিক কাল পর্যন্ত কিন্তু টিকে আছে। এই টিকে থাকাটা সবচেয়ে বড় বিষয়, কিন্তু টিকে আছে একটা প্রতিষ্ঠান করা, টিকে থাকা। বাংলাদেশ সমবায় ব্যাংক, বাংলাদেশ মার্কেটিং সোসাইটি, বাংলাদেশ সমবায় ইন্স্যুরেন্স, বাংলাদেশ সমবায় ফেডারেশন, সব জাতীয় প্রতিষ্ঠান, সমবায়দের এটা লাভলি আপনি একটু যদি বলেন যে এই যে সমবায়ের এই কনসেপ্টটা আর কি, এটা কতটা সফলতা অর্জন করেছে, কতটুকু মনে হয় আপনার কাছে? অর্জন করেছে, কিন্তু আমি মনে করি এটা ব্যাপক প্রচারণা, সচেতনতা আমাদের এখন যেমন আমরা এখন করতেছি, তাহলে শহরের মানুষ এখন টিভি তো সবাই দেখে, অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে। তো এগুলো যদি সচেতনতা বৃদ্ধি করা যায়, আমাদের সরকার, আমাদের যারা রুট লেভেলে আছে তারা এটা ব্যাপকভাবে প্রচারণা করা, আমি মনে করি এই সমবায় কনসেপ্টটা যদি মানুষের ভিতর ঢুকাতে পারে। মানুষ তো বুঝে না সমবায় নিয়ে গরিবের কোনো কিন্তু গরিব না, এটা শিক্ষা খাত আছে, চিকিৎসা খাত আছে, আইনের খাত আছে, মৎস্য খাত আছে, কৃষি খাত আছে, বিত্তহীনদের জন্য আছে। তো ওরা যদি এটা বুঝে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ইয়াগুলো আছে আমাদের আর্থিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক ব্যাপকভাবে আমাদের যে রুট লেভেলের মানুষদেরকে বুঝাতে হবে, জানতে হবে, তাহলে আমি মনে করি আমাদের দেশে যে এটার প্রচারণাটা আরেকটু, কারণ আমরা অনেকে আমাদের শহরে শিক্ষিত লেভেলে অনেকে সমবায় কি জিনিস এটা কনসেপ্টটা বুঝে না। একটু কথা বলছিলাম, হেলাল ভাই বলছিলেন অনেকগুলো ওনার অভিজ্ঞতার কথা, সিঙ্গাপুরের কথা, যে তারা বেসিক্যালি সমবায় করে অনেক উন্নতি, এরকম সফলতার কিছু উদাহরণ যদি বলেন। আপনি যদি যে আমাদের বাংলাদেশে অনেকগুলো সমবায় প্রতিষ্ঠান যেগুলো অনেকটা সফল হয়েছে, আপনি যদি দেখেন যে আমাদের যে আমরা একটা মিল্ক বিটা এটা সমবায় প্রতিষ্ঠান। আপনি জানবেন যে এটা মিল্ক বিটা যিনি নির্বাহী প্রধান, তিনি কিন্তু একজন সেক্রেটারি, আমাদের সচিব পর্যায়ের একজন চেয়ারম্যান থাকেন। এই মিল্ক বিটাটা আমাদের সমবায়ের প্রতিষ্ঠান, এটা সফল হয়েছে। এর মধ্যে আমাদের সময় যে প্রতিষ্ঠানগুলো, মৎস্যজীবী সমবায়, জাতীয়তা মৎস্যজীবী সমবায় সমিতি, আপনি জানেন এটা বিশাল সম্পদ নিয়ে আছে এবং এটা ভালো কাজ করছে আপনাদের জেলে সম্প্রদায়ের জন্য, মৎস্যজীবীদের জন্য কাজ করছে। তো আমরা যারা কৃষি সমবায় সমিতি করে, তারা কৃষকের জন্য কাজ করে, কৃষি বিপ্লব জন্য কাজ করে। আপনি কৃষি আহরণ, আপনি দেখবেন যে উত্তরবঙ্গে আমাদের যে আলু যেটা হয় সেটা সমবায়ের ভিত্তিতে হয়। অনেকগুলো আলুর ফলন প্রচুর হয়, কিন্তু আমাদের যেটা আপনি আরো বেশি আপনি আশান্বিত হবেন যে সমবায় হিমাগার আছে, যে হিমাগারগুলো সমবায়ের ভিত্তিতে আছে, ঠাকুরগাঁয়ে আছে, দিনাজপুরে আছে, মুন্সিগঞ্জে আছে, যেগুলো টমেটো এবং আলুগুলো উৎপাদনের পরে যখন তাদের মূল্য কম থাকে, দাম কম থাকে, তখন এগুলোকে হিমাগারে রাখা হয়।
দেখবেন 10 টাকার আলু তখন 50 টাকা হয়ে গেছে, ওকে হিমাগারের কারণে। আর হিমাগারটা কাদের? সমবায়ীদের। আমাদের চট্টগ্রামে যেমন হাটাজারিতে একটা সমবায় হিমাগার আছে, জি জি অনেকগুলো এখানে আমাদের রাখার সুযোগ আছে। তো এভাবে সমবায়ের ভিত্তিতে অনেকগুলো প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে কিন্তু স্ট্রংলি। তো সরকার এখানে একটা দায়বদ্ধতা সরকার আছে। আমি যেহেতু 28 বছরের সমবায়ের অভিজ্ঞতা থেকে বলছি যে সরকার যদি একটু নজর দেন, একটা মন্ত্রণালয় আছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রাইট। এই সমবায় বিভাগটা যদি কি একটু নজর দেন ভালোভাবে, তাহলে আমাদের অর্থনীতি মুক্তির জন্য এই সমবায়ই যথেষ্ট। এখন আপনি দেখবেন আধুনিক কনসেপ্ট কি, সংঘবদ্ধ ব্যবসা, সিন্ডিকেট ব্যবসা যেটা হয়, জি জি যে অনেকগুলো ব্যবসা করে তারা কয়েকজন মিলে, এটা একটা সমবায়। মানে এটা হলো সমবায়ের কনসেপ্ট, এই কনসেপ্ট এখান থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা, এই যে concept সমবায়ের আইনটা এখন কতটা যুগোপযোগী বা কিরকম ভূমিকা রাখছে আমাদের এই সমবায়ের ক্ষেত্রে আর কি? সমবায় যুগোপযোগী যেটা করছে লাস্ট, সব কিছুতে দেখা যাচ্ছে যুগোপযোগী। যখন আমরা করতে যাব সমস্যা হলে সরকার কিন্তু 2006 পর্যন্ত করছে, যেটা করেছে অধ্যাদেশ জারি, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট হয়ে অ্যামেন্ডমেন্ট তারপরে হয়ে বিভিন্ন থেকে একবার 1904 হতে পরে আমাদের স্বাধীনতার পর থেকে মানে যখন যে সমস্যা পড়েছে ওগুলো আবার অধ্যাদেশের মাধ্যমে করেছে। তো আমি মনে করি এটা ওই ব্যাপক প্রচারণা, আমরা এই সমবায় নীতিটা যদি গ্রহণ করতে পারি। তো স্থানীয় পর্যায়ে ধরেন এই সমবায়টাকে, এটা তো কিছু চ্যালেঞ্জ রয়েছে সমবায়টা অবশ্যই challenge। পরিচালনার ক্ষেত্রে, সেই চ্যালেঞ্জগুলো কি মনে হয়? আমাদের স্থানীয় পর্যায়ে দেখেন আপনি, যেখানে আমাদের চেয়ারম্যানরা আছে, ইয়ারা আছে, ওদেরকে নিয়ে সমাজের মাথা যারা গ্রামে আছে তাদেরকে বুঝতে হবে কনসেপ্ট পুরো, যে আমাদের উঠান বৈঠক বা সালিসির মাধ্যমে কোনো মানে এটাকে কনসেপ্ট একবার রুট লেভেল থেকে নেওয়াতে। আমি মনে করি ওদের বৈঠক করে যারা আমাদের অশিক্ষিত মা বোন, যারা স্বল্প আয়ের সংসার চলে না, কিন্তু আমি মনে করি সংসার আরও ভালো হবে। একজনের সংসার কিন্তু এখন একজন পুরুষ মানুষের সংসারে আয় করলে মানে পুরো হয় না। সংসারটা চালানোই হ্যাঁ, কঠিন আর হয়ে যেমন যায়। আমি ওই ভাইয়া বললো যে সেলাই মেশিন, টেইলারিং, যার যেটাই মৃৎশিল্প আছে, যারা মৎস্যজীবী মৎস্য ধরে, এই ধরনের কনসেপ্টগুলো যদি আমাদের রুট লেভেল থেকে বলা হয়, তখন আমার মনে হয় এটা আরও প্রসারিত হবে সমবায় আমাদের জীবনে, মানে অনেক সবাই অনেক ভূমিকা উন্নতি রাখতে লাভে। পারবে। আমরা যেটা দেখি সমবায় সমিতিগুলোতে এগুলাতে কিছু কিছু অনিয়ম এবং দুর্নীতির হ্যাঁ, তথ্য হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায় আর কি। পাওয়া যায়। তো এইটা কিরকম, বা এটাকে এই চ্যালেঞ্জগুলো আছে, কিভাবে মোকাবেলা করা এখানে যায়? মোকাবেলা করার যথেষ্ট আইনি সুযোগ আছে। আইন লঙ্ঘন করলে আইন কিন্তু আমলে আসে। আপনি জানবেন যে কিছু কিছু সমবায় মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নাম দিয়ে জি। আমাদের মানে কিছু অসংখ্য আমরা দেখতে পাচ্ছি মানে multipurpose নাম একেবারে দিয়ে প্রচুর আছে। বিল্ডিং এ দেখবেন সাইনবোর্ড আছে জি। অমুক মাল্টিপারপাস, আমাদের কোর্ট বিল্ডিং ও হ্যাঁ, দেখি যে আমাদের এরকম বিভিন্ন অসংখ্য মাল্টিপারপাস এগুলো আসলে সমবায়ের একেবারে বলে কি বলতাম মানে সর্বশেষ অবস্থানটা। এটা কিন্তু সমবায়ের কনসেপ্ট না। এটা সুদ ভিত্তিক অর্থনীতির জন্য সমবায় না, লাভ ভিত্তিক অর্থনীতির জন্য সমবায়। এটা হচ্ছে এই যে বিষয়টা করে, এটা হচ্ছে যে একটা সমবায় অফিস থেকে একটা রেজিস্ট্রেশন নিয়ে কয়েকজন সদস্য একটা সমবায় করে, এরপর তারা লোন কার্যক্রম শুরু করে, যেটা আসলে সমবায়ের মৌলিক বেসিক যে আমাদের নীতি চেতনার একটা পরিপন্থী সেটা। আর চ্যালেঞ্জ যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন, চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আমাদের দেশে অনেকগুলো এনজিও আছে। এই এনজিওগুলো তারা খুব স্বল্প শর্তে, কম শর্তে তারা সাধারণ জনগোষ্ঠীর কাছে তাদের লোন দিয়ে থাকে, ওরা সহজে দেয়। কিন্তু সমবায়ের যেহেতু সরকারের গ্যারান্টি আছে, প্রত্যেকটা সমবায়ের প্রতিষ্ঠানে কিন্তু সরকারের গ্যারান্টি থাকে। আচ্ছা, আমার সমবায় ব্যাংক চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় সরকারের গ্যারান্টি আছে। আপনার প্রত্যেকটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ওগুলোতে সরকারের গ্যারান্টি আছে। এভাবে বিভিন্ন যেগুলো মৌলিক সমবায় প্রতিষ্ঠান সরকারের গ্যারান্টি আছে, সরকার এগুলো দেখভাল করে। সেক্ষেত্রে একটা দেখভাল করে। গভর্নমেন্ট করতে আপনি যেগুলো বলছেন আমাকে কিছুক্ষণ আগে যে বলছেন, ওগুলোতে সরকারের কিন্তু গ্যারান্টি থাকে না, ফলশ্রুতিতে ওগুলা সমাজের মানুষদের থেকে অনেকটা শোষণ প্রকৃতি চলে গেছে। ওখানে 5,000 টাকা বা 10,000 টাকা 20,000 টাকা লোন দিল, ওদের থেকে 13% সুদ নিচ্ছে। এটা কিন্তু সময়ের পরিপন্থী। আমি যে বারবার বলি সেটা হচ্ছে যে সুদ ভিত্তিক না, লাভ ভিত্তিক আমাদের আসতে হবে। আমরা যত ইনভেস্টমেন্ট হবে এখানে লাভ হবে, আবার লভ্যাংশগুলো ভাগ হবে, নিজেদের মধ্যে বন্টন হবে। এটাই সমবায় কনসেপ্ট। হ্যাঁ, অর্থাৎ আমরাই সমবায়ী, আমরাই ইনভেস্টর, আমরাই কর্মচারী, আমরাই ব্যবসা করি, আমরা লাভবান হই। অর্থাৎ একের মাঝে আমরা সম্মিলিত প্রচেষ্টার নামে তো সমবায়। এটা হচ্ছে সময় কনসেপ্ট আসলে। আপনি একটু যদি বলেন যে আপনি একজন নারী হিসাবে যদি বলেন, একজন নারী উদ্যোক্তা বা নারীদের অগ্রগতি উন্নয়নের ক্ষেত্রে এই সমবায়টা কি, এই কনসেপ্টটা কতটা কাজে আসতে পারে? আমি মনে করি অনেক পারে, যদি আমরা নারীরা একত্রিত হই, তাদেরকে বুঝাতে পারি। এখন তো নারীরা অনেক ব্যবসায়, চেম্বার অফ কমার্সেও অনেকেই চলে গেছে যারা শিক্ষিত, কিন্তু আমাদের যারা
স্বল্প শিক্ষিত বা ইয়া, তাদেরকে বিশেষ যদি করে আমি গ্রামীণ বুঝাতে পারি। মহিলা যারা তাদের। হ্যাঁ, না আমার শহরেও বুঝাতে, সমবায় তো শুধু খালি গ্রাম না, আমরা জি। বলতে চাচ্ছি সমবায় গ্রাম এবং শহর সবাইকে বুঝাতে হবে। নিজের লাভ এবং নিজেদের লাভের উপর ইয়া করে আমার দেশটা উন্নতি করতে হবে। আমার দেশের উন্নতি করতে হলে আমার রুট লেভেলে যেমন বুঝাতে হবে, আমার ব্যবসায়িক চিন্তাধারা, নারীরা ব্যবসা করতে পারে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইয়া নিয়ে, ঋণ নিয়ে প্রয়োজন। আরেকটা কথা বলি, এটা কিন্তু সমবায় কিন্তু আইন দ্বারা চলে। এটা ওনারা যদি ওই এই আইনের এখানে নির্বাচন হয়, অনেক কিছু হয়, সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, একটা রুলের ভিতরে আছে, মানে নির্দিষ্ট সভাপতি প্রক্রিয়ায় নিজস্ব একটা চলে। প্রক্রিয়া আছে। আপনি যদি ওটার বরখেলাপ বলের অর্থনীতি, যেহেতু অর্থ সব কাজেরই একটা অর্থের ব্যাপার আছে, এই আবার অর্থগুলো মাঝে ঠিক মাঝে মতো, অর্থই যেহেতু অনর্থের হ্যাঁ মূল হয়ে অনর্থের যায়। মূল, সেটাই বলতেছি। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় অনেক সময় অনেক টাকা হয়ে যায়, এর ভিতরে আবার ইয়া করতে হয়। তো আমি মনে করি শহরে বা গ্রামে সবাইকে যদি এই কনসেপ্ট দিয়ে, নারীদেরকে যে যেটা পছন্দ করে ঘরে বসেও, দেখেন আমরা হোম মেকার ইয়া করি, কি বলবো, কেক বানাই, ইয়া করি, বিভিন্ন বেকারির আইটেম বানাই, ওটা তো আমি সমবায় এক ইয়া করতে পারি, আমরা যৌথভাবে ইয়া করে এটা ব্যবসায় লাগাতে পারি, সেলের ব্যাপারটা লাগাতে বাংলাদেশে তো পারি। ধরেন এরকম অনেক সাকসেসফুল সমবায় সমিতি আছে, বিশেষ করে আমরা যেটা নাম শুনি টিএমএসএস বা এই টাইপের হ্যাঁ। কিছু প্রতিষ্ঠানের নাম শুনেছি জি, জি, যারা এই কনসেপ্ট ধরে এগিয়েছে। জি, এবং জি। সর্বশেষ আপনি যেটা বলছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর জি, মোহাম্মদ ইউনূস, জি, জি। তারও একটা, তার যে কনসেপ্টটা, সেই Concept-টা। কনসেপ্টটাও এই সমবায় সমবায় থেকে ভিত্তিক, আনা। হ্যাঁ, সমবায়। এই বিষয়টা কি একটু যদি না, বলেন? সেটা হচ্ছে আপনি এখন দুটো বিষয় বলেছেন, টিএমএসএস টাঙ্গামারা মহিলা সমবায় সমিতি। জি জি। আপনি জানবেন হোসনে আরাফাত যেটা করেছেন, আমি যে আপনাকে ওইটাই জানতে চাচ্ছি যে মহিলাদের হ্যাঁ, মহিলাদের জন্য। উন্নয়নে যে, আপনি জানবেন যে হোসনে আরাফাত যিনি জি টিএমএসএস TMSS এর যিনি স্বপ্নদ্রষ্টা, তিনি ওই বগুড়াতে এটা প্রতিষ্ঠা করেছেন। অনেক সম্পদের মালিক ওনারা, আচ্ছা, ওনাদের নিজস্ব এটা তো এখন শাখা প্রায় সারা শাখা দেশেই। প্রশাখা, হ্যাঁ, হয়েছে। সারা দেশে আছে। এটা সারা বাংলাদেশে কাজ করছে। তো এটা ওনারা মূলত সারা দেশে লোন কার্যক্রম করেন। আচ্ছা, কিন্তু আমার সমবায়ের কনসেপ্ট শুধু লোন দেওয়া, এটা সেটা কনসেপ্ট না। না। আমাদের সম্মিলিত প্রচেষ্টা, আমরা অনেকগুলো কাজ করি। আপনি লোন নিলাম বা সুদ সহ লোন ফেরত দিলাম, এটাকে সমবায় ভিত্তিক অর্থনীতি না। সমবায় ভিত্তিক অর্থনীতি হচ্ছে আপনার জমি আছে, আপনার জমিতে আপনি চাষ করার মতো আপনার আর্থিক সক্ষমতা নাই, আচ্ছা, সেখানে আপনাকে আমি আর্থিকভাবে সহযোগিতা করলাম, সহযোগিতা করলাম। এটা হচ্ছে সমবায়ের কনসেপ্ট। আপনি ওই জমিতে চাষ করে চাষের লভ্যাংশে একটি অংশ আপনি ওই যার যে অর্থ দিয়েছে তার ওইখানে লভ্যাংশ দিবেন, এটা সুদ হবে না। আচ্ছা, এটা ছিল সমবায়ের কনসেপ্ট মূলত। ও। আমি যে দর্শনের জি চেষ্টা জি করি, জি জি। আমি যেটা চিন্তা করি, তো এগুলো যেটা ওরা সফল হয়েছে, যদিও এটা লোন কার্যক্রম সফল হয়েছে অনেকটা, তাদের ক্ষুদ্র ঋণে সফল হয়েছে হুম। টিএমএসএস। একেবারে আমাদের আমি যেটা বলছিলাম, আপনি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে, সেটাও কিন্তু ক্ষুদ্র ঋণ। এই ক্ষুদ্র ঋণটা কিন্তু সমবায়ের একটা কনসেপ্ট। ক্ষুদ্র ঋণ মূল কনসেপ্ট হচ্ছে মূল সমবায় থেকে সমবায় এসেছে। থেকে, এটা মূল কনসেপ্টটা সমবায় আচ্ছা, আপনি যেটা বলছেন যে সমবায়েরই একটা ধারাকে এক্সপান্ড করে বা বিশ্লেষণ করে এটা একজন। এই এবং ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা, এটা সমবায়ের গবেষণা একটা করে। কনসেপ্ট। এখান থেকে আমাদের স্যার ওইখানে গবেষণা করে উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। ক্ষুদ্র ক্ষুদ্র এখানে হচ্ছে ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। সাগরত। ঠিক এভাবেই জি। এই ক্ষুদ্র ক্ষুদ্র আপনি সপ্তাহে 50 টাকা, 5 টাকা, 10 টাকা করে আপনি সেভিংস করেছেন, সঞ্চয় করেছেন, আচ্ছা, আপনি সমিতির সদস্য হিসাবে ওখানে 10 টাকা শেয়ার করেছেন, এই শেয়ারটা বাংলাদেশের যত সমবায় আছে সব জায়গায় আপনার শেয়ার হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে বাস্তবতা। আমাদের যে কনসেপ্টটা, যেমন আমার প্রাথমিক একটি সমিতি কয়েক প্রকার আছে, প্রাথমিক সমিতি, কেন্দ্রীয় সমিতি, জাতীয় সমিতি, সমবায়ের জি কনসেপ্টগুলো। জি জি। একটা ডক্টর আক্তার হামিদ খান যেটা করেছেন দ্বিস্তরবিশিষ্ট সমবায়, সেটা এরকম আচ্ছা, প্রাথমিক সমিতি থাকবে, প্রাথমিক সমিতির 10টার উপর সদস্য হয়ে গেলে একটা কেন্দ্রীয় সমিতি হবে, ওই সমিতিগুলো কেন্দ্রীয় সমিতিতে যুক্ত হয়ে একটা সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটি হয়ে গেল। আচ্ছা। এবার সকলের অর্থনীতিটা সকলের কাছে আবার লোন দিলেন, তাদের সহায়তা করলো, তাদের ঋণ কার্যক্রম না, এই করলো। যে লোন দিচ্ছে, এখন জি। এই লোনের ধরেন আর্থিক নিরাপত্তাটা কেমন? আইনগত ওখানে একটা ইয়া আছে, ওদের কনসেপ্ট আছে যে সমবায় আইনে যে ইয়াগুলো আর্থিক কনসেপ্টটা, আমি মনে করি যে কনসেপ্টটা আছে ওটা ইয়া করলে ওখানে ভালোই ইয়া আছে, মানে আইনগত দিক ওরা সুরক্ষা আনছে। আছে। হ্যাঁ, সমবায় কিন্তু নিজস্ব আইন দ্বারা ওদের সরকারের সাথে ইয়া আছে, আইন ছাড়া এটা ওরা আমি যদি share কোনো করতে চাই। Please অপরাধ বলেন। করে, আমি এটা শেয়ার করতে পারি, হুম, এটা সরকার গ্যারান্টি আছে কিন্তু। জি। হুম, আপনি দেখবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সেটা আপনি জানেন বিআরডিবি, হ্যাঁ, বিআরডি, এটা কিন্তু আমাদের পল্লী মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। আপনি প্রত্যেক উপজেলা একটা পল্লী উন্নয়ন অর্থাৎ পল্লী ভবন আছে, এটা পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের, ওখানে কেন্দ্রীয় সমবায় সমিতি আছে। আচ্ছা, এটা অ্যানালগাস তাদেরকে একসাথে করা হয়েছে, একত্রীকরণ করা। প্রথমে জি, জি। আরডিবি ছিল, পরে বিআরডিবি করেছে। হুম, করার পরে এখন সেখানে সরকার একটা গ্যারান্টি আছে। আচ্ছা, ওখানে যে লোন দিচ্ছে প্রাথমিক সমিতিকে, সেখানে সরকারের 60% বা 40% সরকারের টাকা থাকে,
আচ্ছা। ফলে যে ওই যে আপনি গ্যারান্টি বলেছেন, সরকারের গ্যারান্টি আছে এবং ওই টাকা আদায়ের জন্য এবং আবার দানের জন্য সরকার এখানে গ্যারান্টি নিচ্ছে আপনার। ও, সেই জন্যই অর্থাৎ সেখানে একটা সুরক্ষার সুরক্ষার ব্যবস্থা একটা, রয়েছে। হ্যাঁ, ব্যবস্থা আপনার টাকা। আছে, জি। আমার বাবা 1973 সালে যে টাকা রেখে গেছেন জি। সে টাকা আমি পেয়েছি। তাহলে আপনি গ্যারান্টি দেখেছেন, সুরক্ষাটা বুঝতে পেরেছেন নিশ্চয়। হুম, হুম। কি এভাবেই সমবায় সমিতির টাকা সহজে আত্মসাৎ করা কোনো সুযোগ নেই, আইনে সেই সুযোগ দেয় না। কিন্তু আচ্ছা। এখানে যদিও আপনারা বিভিন্নভাবে শুনবেন যে সমবায়ের টাকা আত্মসাৎ হয়েছে, সেগুলো এই বিষয় না। ওই যে বললাম, ওই যে সমবায়ের বিভিন্ন শ্রেণীর মধ্যে দুই একটা শ্রেণীর সমবায় টাকা আত্মসাতের ভিতরে আসে, জি, জি। কিন্তু আইনে আপনাকে সেই সুযোগ দেয় নাই। আর সমবায় আইন কিন্তু কোনোভাবে টাকা সেটাই আত্মসাতের সুযোগ আমরা নাই। এগুলো সরকারের যেমন গ্যারান্টি থাকে, জি, জি। আবার এগুলো পার্সোনাল কোনো প্রপার্টি না, সব সম্মিলিত প্রপার্টি। সম্মিলিত property, সম্মিলিত right. প্রপার্টি হিসাবে কিন্তু এগুলো কারো আত্মসাৎ করার সুযোগ নেই। ব্যক্তিগতভাবে ব্যক্তিগত, আত্মসাৎ হ্যাঁ, করার ব্যক্তি, সুযোগ কোনো নেই। ব্যক্তি এটা আত্মসাৎ করতে পারে না। আচ্ছা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে বা তাদের জন্য এই সমবায় ব্যবস্থাটা কতটা কার্যকর হতে পারে, অথবা এটাকে টেকসই করার জন্য আরো কোনো পরামর্শ আছে কিনা? আসলে পরামর্শ হলো যে আমাদের সরকার এই ব্যবস্থাটাতে যদি সরকারি লেভেলে নেওয়া যায়, যে আমাদের উন্নয়নের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিষয় আমি মনে করি, আমার নিজের পার্সোনাল বলি, জি। শিক্ষাক্ষেত্রে আমাদের যদি শিক্ষাক্ষেত্রে এটা যদি ইয়ার কারিকুলামে দেওয়া যায়, সমবায় অর্থ কী, সমবায় করলে কী লাভ, মানে আমি মনে করি ওরা ছোটবেলা থেকে বুঝবে সঞ্চয়, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়টা কী হবে। আমার মনে হয় যে তার মানে সরকারি আপনি লেভেল বলতে থেকে চাচ্ছেন যে শিক্ষা শিক্ষা, ক্ষেত্রেই অবশ্যই এটাকে শিক্ষা ছাড়া কোনো কিছুই অন্তর্ভুক্ত হয় করা না। দরকার। আমাকে শিক্ষিত হতেই হবে, আমাকে বুঝতে হবে, আমার নিজের ভালো না বুঝলে তো আর কিছু হবে না। সেই জন্য আমি বলি ছোটবেলা থেকে এটার একটা যদি কারিকুলাম রাখা যায় শিক্ষার ক্ষেত্রে, মানে কারিকুলামে আমার- অন্তর্ভুক্ত করার হ্যাঁ, জন্য বলছেন। হ্যাঁ, আমি মনে করি ওরা জানবে, আমাদের পরবর্তী প্রজন্ম জানবে এটা একটা ভালো দিক আছে, আচ্ছা। তখন ওরা গ্রহণ করবে কোনটা ভালো কোনটা মন্দ, নেবে কি। তাহলে সমবায়ের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হবে সবার কাছে, আর আমাদের দেশও উন্নতি হবে, আমি মনে করি এটা ভবিষ্যৎ প্রজন্ম এটা প্রজন্ম এটা মানে গ্রহণ করতে সমবায়ের দিকে পারবে। আগাবে আর কি। হ্যাঁ, এটা আগাবে, মানে বিভিন্ন বিষয় নিয়ে, শুধু তো বাট এই ইয়া ক্ষেত্রে না। আমরা যেটা দেখি যে বিভিন্ন সমবায় সমিতির যে আর্থিক দুর্নীতি নিয়ে জি। প্রচুর মামলা মোকদ্দমা হয়, হয়। এবং এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে আইন কিরকম সুরক্ষা দিচ্ছে সমবায় আইনটা? না, সমবায় আইন তো আপনাকে প্রথমত হচ্ছে আপনার যে অর্থ, যে আপনার যে সম্পদ, আপনার যে টাকা পয়সা সমবায়ের প্রতিষ্ঠান থাকে, ওগুলো প্রথমত সেখানে আপনার নিশ্চয়তা আইন আপনাকে যথেষ্ট দিয়েছে। তারপরও আইনের ফাঁক ফোকরে যদি কেউ সেখানে আত্মসাতের মতো অন্যায় করে থাকে বা সেখানে কোনো অন্যায় করে থাকে, সেগুলোর বিচার কিন্তু হচ্ছে। আমাদের দেশে যে কোনো জায়গাতে আমরা যেটা দেখি, রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা প্রশাসনিক যে হস্তক্ষেপটা আর কি, এটা মারাত্মক। তো এইসব ক্ষেত্রে সমবায়ের প্রতিষ্ঠান বা সমবায়ের যারা করে তাদের উপর এটা এফেক্টটা কেমন? মাঝে মাঝে তো এফেক্ট আসে, কারণ ওখানে বড় হুমড়ি চুমড়ি থাকে, ও নিজের ইয়া করতে চায়, তো সেটা আমি দেখেছি। হ্যাঁ, এই যে আর অর্থ আত্মসাৎ বা কিছু করে থাকলে জি। এখানে আইনও আছে, মামলাও করা যায় সমবার হয়ে। এগুলো আমরা বর্জন করি, ভালোটা গ্রহণ করা। আমার মনে হয় সবসময় যে কোনো প্রকল্প বলেন, যেটা বলেন, দুর্নীতি থাকবেই, এর ভিতরে আমরা ভালোটা গ্রহণ হস্তক্ষেপ করা বা আমি মনে করি। দুর্নীতিগুলো থাকবে, এগুলো হ্যাঁ, একটু- আমি মনে করি সেটা। আচ্ছা। আমি মনে করি ভালোটা গ্রহণ করা, যেটা খারাপ আমরা বর্জন করতে চেষ্টা করব, যেটা বর্জন করার সেটা বর্জন করব। তাই বলে আমি কি সমবায়ের কনসেপ্টটা বাদবে, এটা সবচেয়ে ভালো কনসেপ্ট। সেই জন্য এটার, হ্যাঁ, দুর্নীতি হবে না আমি সেটা বলবো না। কিছু মানুষ, সমাজের পাঁচটা আঙ্গুল সমান না, আমাদের এক একজনের এক এক মনোভাব থাকে, কেউ আত্মসাতের, কেউ উন্নতি করা, কেউ সবারই উন্নতি করা, জি, জি। সমাজের উন্নতি করা, দেশের জন্য। জনগণ জি, জি। অবশ্যই যখন জানবে, তারাও এই কনসেপ্টটা গ্রহণ আচ্ছা, করতে আপনি তো বাধ্য ধরেন থাকবে। দীর্ঘ 28 বছর ধরে এই আন্দোলনের সাথে জি, আছেন, জি, আপনি জি। বলছেন যে পারিবারিকভাবে আপনি সমবায়ী। জি, সমবায়। তা আপনার অভিজ্ঞতায় কি মনে হয় যে আমাদের এই সমবায়ের কনসেপ্টটা পুরো দেশে আমরা কিভাবে ছড়াতে পারি, এবং সিঙ্গাপুরের মতো এই দেশটাকেও জি, জি। কিভাবে সমবায় আমি based আপনাকে করা যায়? যেটা বলছিলাম যে আসলে পুরো রাষ্ট্র তো একটা সমবায়ের প্রতিষ্ঠান। সব জনগণের কনসেপ্ট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কনসেপ্টে দেশ চলে। এইভাবে যদি আমরা আমাদের অর্থনীতিকে, মানুষের জীবনযাত্রা কিন্তু অর্থনীতি একটা মৌলিক বিষয়, এখানে এই অর্থনীতিকে যদি আমরা সমবায় ভিত্তিতে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি, জি। সমবায় ভিত্তি, আপনার সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশে দেখবেন আপনি পর্যটন কেন্দ্রগুলো সমবায় ভিত্তিতে পরিচালিত হয়। আচ্ছা। হ্যাঁ, পর্যটন মার্কেটিংটা জি, সমবায় জি। ভিত্তিতে পরিচালিত হয়। আপনি সেখানে দেখবেন যে অন্যান্য যে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সমবায় ভিত্তিতে পরিচালিত হয়। আচ্ছা। এই সমবায়ের ভিত্তিতে যে আপনার এই ব্যবসাগুলো প্রতিষ্ঠানগুলো চলে, রাষ্ট্র যদি তাদেরকে সুযোগ সুবিধা করে দেয়, রাষ্ট্র যদি সমবায় ভিত্তিক অর্থনীতিকে মুক্তির মূল মন্ত্র হিসেবে নিয়ে যায়, ওরে নিপীড়িত ভয়ভীত আয় রে আয়, হুম। মুক্তির মূল মন্ত্র সমবায়। এটা কবি এটা নজরুল কাজী বলেছেন। নজরুলের কাজী নজরুলের বিখ্যাত একটা কবিতা। বিখ্যাত কবিতা। এখানে কিন্তু সেটা নিহিত ছিল। আমরা যারা নিপীড়িত, সমাজের রুট লেভেলের যে মানুষগুলো, তৃণমূলের যে মানুষগুলো,
তাদের অর্থনীতির মুক্তির জন্য যদি রাষ্ট্র কাজ করে, তাহলে তারা রুট লেভেলের মানুষ যখন আর্থিকভাবে সমৃদ্ধ হবে, রাষ্ট্র তখন আর্থিকভাবে সমৃদ্ধ হবে। এনজিওর সাথে এই যে সমবায়ের সাথে বেসিক পার্থক্যটা কি, বা এরা কি সমবায়কে কোনো ডিস্টার্ব এরা করছে হলো কিনা? ছোট একটা মোটিভ নিয়ে ওরা ঋণের সংস্থা বা যে কোনো ইয়াগুলা করে, ওরা কিন্তু সামগ্রিকভাবে গ্রহণ করে না। ওদের সাথে ওরা কিছু ঋণের ব্যবস্থা করে, বিভিন্ন ইয়াগুলা নেই, বাট মানে এটা কারিকুলামগুলা সমবায়ের নেই, চেতনার ওদের সাথে পুরো ওই সম্পৃক্ত চেতনার না। সাথে সমবায়ের মিলে। পুরো চেতনাটা তারা জি, নেয় না, জি, তাই যাই হোক, ওটা ইয়া হয় না, আপনারা আসলে- ওদের ওদের লাভের ভাগটা ওরাই পায়। কিন্তু আমাদের এই নিগোষ্ঠী যারা রুট মানে লেভেল আছে, সবাই এটা লাভের যে ভাগটা লাভের পাচ্ছে না, ভাগটা এটা নেই। হচ্ছে বিষয়। আমরা বলতে চাচ্ছি এটা ওই ইয়া বললো যে উনি বললো জি। আফসার ভাই যেটা বললো যে আমরা সরকারের লেভেল থেকে সমবায়ের একটা কনসেপ্ট যদি আমরা নিতে পারি, সরকার এটা ইয়া করে, কিছু কিছু তো ওই পল্লী উন্নয়নে অনেক কিছু মানে করছে। সেক্ষেত্রে অনেক লাভবান হবে দেশ, সেই রাষ্ট্র লাভবান, আমি লাভবান সেটা হবে। বলতে চাচ্ছি যে যে আপনাদের অনেক স্বাভাবিক ধন্যবাদ ওটাকে- অ্যাডভোকেট আফসারউদ্দিন হেলাল এবং নিরুফা ইসলাম লাভলি, আপনারা খুব চমৎকারভাবে বলেছেন সমবায়ের এই কনসেপ্টটার বিষয়ে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, সমবায় ভিত্তিক দেশ গড়া, সমবায় ভিত্তিক সমাজ গড়া কিংবা রাষ্ট্রকে সমবায়ের চেতনায় উজ্জীবিত করে এগিয়ে যাওয়ার যে মূল মন্ত্র, সে বিষয়ে আমার মনে হয় রাষ্ট্র সেক্ষেত্রে দৃষ্টি দেওয়া প্রয়োজন। তাহলেই একটি সমাজ কিংবা একটি রাষ্ট্র খুব সহজেই উন্নতির শিখরে উঠতে পারবে এবং সকল মানুষ একসাথে সমৃদ্ধ হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম।